মাস, এই এক মাসে সবার জীবনে অনেক পরিবর্তন ঘটেছে। যেওপার সুগা গিয়েছে আমেরিকায়। জাঙ্কুক যেতে চেয়েছিল, কিন্তু সুগা মানতে নারাজ, কারণ বনুটা দেশে একা থাকবে। জাঙ্কুকও যদি সুগার সাথে চলে যায়, তাহলে ওর বোনকে কে দেখবে? এদিকে তে ভীষণ রাগ করে আছে জাঙ্কুকের উপর। সুগা কেন আমেরিকায় গেল কিছুই বলছে না, সুগার সাথে কথা বলতেও দিচ্ছে না তেকে। এই জন্য তে খুব রাগ করে আছে জাঙ্কুকের সাথে। যখনই কথা বলতে চায়, বিভিন্ন কথা বলে এড়িয়ে দেয় জাঙ্কুক। কিন্তু ও খেয়াল করেছে জাঙ্কুক মাঝে মাঝে সুগার সাথে কথা বলে। ওই নির্দয় লোক যদি ভাইয়ের সাথে কথা বলতে পারে, তাহলে আমাকে কেন কথা বলতে দিচ্ছে না? এইটুকুই তে বুঝতে পারলো না। এদিকে জাঙ্কুক আছে অনেক চাপের ভিতর। নিজের কলেজ স্টুডেন্ট, আর তার সাথে যেওপার সুগার বিজনেস একা হাতে সামলাতে হচ্ছে। সে তে রাগ ভাঙাতেও চাচ্ছে না, কারণ রাগ ভাঙাতে গেলেই তে আবদার করে বসবে সুগার সাথে কথা বলার জন্য, অথবা সবকিছু জানতে চাইবে। কিন্তু জাঙ্কুক কি বলবে? জাঙ্কুক অবশ্য তেকে জানাতে চেয়েছিল, কিন্তু সুগা কঠোর বারণের কারণে জাঙ্কুক আর তেকে জানায়নি। অন্যদিকে জিমি দিনে দিনে আরো অসহায় হয়ে পড়ছে। নিজের প্রাণপ্রিয় পুরুষের এমন রোগ সে মেনে নিতে পারছে না। শান্ত মেয়েটা যেন আরো শান্ত হয়ে আছে, দিনরাত আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছে। যে মেয়েটা সবসময় বই নিয়ে বসে থাকতো, সে এখন বেশিরভাগ সময় জায়নামাজে পড়ে থাকে। জায়নামাজে বসে জিমিন চোখের জল ফেলতে লাগলো, আর মনে করতে লাগলো সুগার আমেরিকা যাওয়ার আগের দিন রাতের কথা। জিমিন কাচুমাচু হয়ে সুগার সামনে দাঁড়িয়ে। সুগার সেই কখন থেকে তীক্ষ্ণ চোখে জিমিনকেই দেখে যাচ্ছে, যেন জিমিন বিরাট বড় অপরাধ করে ফেলেছে। ওইদিকে জিমিনের চোখের পানি গড়িয়ে পড়বে পড়বে ভাব। তা দেখে সুগা বিরক্তি কণ্ঠে বলল, আমি মরে যাইনি, এখনো জীবিত আছি। সুগার এমন কথায় জিমিন ছলছল চোখে তার দিকে তাকালো। জিমিনের এই দৃষ্টিতে দীর্ঘশ্বাস ফেল সুগা। কি করে বোঝাবে এই মেয়েকে? অতঃপর সুগা শান্ত স্বরে বলল, কি হয়েছে? সারাক্ষণ কাঁদতে থাকিস কেন? তোকে দেখে মনে হচ্ছে তোর জামাইয়ের বড় কোনো অসুখ হয়েছে, আর তুই সেই জন্য কেঁদে কেঁদে নিজেকে দেবদাসী বানিয়ে ফেলছিস। জিমিন চোখ পুছে করুণ গলায় বলল, আপনি কালকে ইউএসএ চলে যাচ্ছেন? হুম। আমাকে নিয়ে যাবেন সাথে? সুগা তাকালো অপলক দৃষ্টিতে জিমিনের দিকে, অতঃপর ভারী গলায় বলল, সম্ভব না। জিমিন এবার ফুপিয়ে কেঁদে উঠল। সুগা অধৈর্য ভঙ্গিতে জিমিনের কাছাকাছি চলে আসলো জিমিনকে সামলানোর জন্য। মুহূর্তেই জিমিন সুগার বুকে ঝাঁপিয়ে পড়ল। আমি আমি আপনার সাথে যেতে চাই, প্লিজ আমাকে নিয়ে চলুন। দীর্ঘ আধা ঘন্টা যাবত জিমিন সেইভাবে সুগার বুকে মাথা রেখে কেঁদে চলেছে। শান্ত হও জিমিন, এভাবে কেঁদো না, শরীর খারাপ করবে তো। জিমিনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল সুগা। ওইদিকে সুগার আদরে কণ্ঠ পেয়ে জিমিনের কান্না কমলো না, উল্টো বেড়ে গেল। আর কেঁদো না প্লিজ। আচ্ছা, আমি খুব দ্রুতই ফিরে আসবো, আমার জন্য অপেক্ষা করবে না? জিমিন মাথা দোলালো, করবে। সুগার জন্য সে তো সারা জীবন অপেক্ষা করতে পারবে, তাহলে এই কয়েকটা মাস কেন পারবে না? প্রথমবারের মতো সুগার নিজ উদ্যোগে জিমিনের কপালে চুমু খেলো। জিমিন ম্যাচিউর মেয়ে, সে জানে সুগার এই চুমুর অর্থ কি। সুগা যদি ফেরে, তাহলে সে জিমিনের হবে, কিন্তু যদি না ফেরে? জিমিন আর ভাবতে পারলো না, জায়নামাজে বসে অজস্রভাবে কান্না করতে শুরু করলো। হে আল্লাহ, তুমি আমার হাত নিয়ে নাও, তুমি ওনাকে বাঁচিয়ে দাও, ওনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। হে খোদা, তুমি যদি তাকে তোমার কাছে নিয়ে নিতে চাও, তাহলে সেই সাথে আমাকেও নিয়ে নিও। তোমার কাছে আমি কোনোদিনও কিছু চাইনি, কিন্তু আজকে চাইছি। হয় তার সাথে আমাকে বাঁচতে দাও, না হলে তার সাথে আমাকে নিয়ে নাও। হে মাবুদ। জিমিন কান্না করতে করতে জায়নামাজেই ঘুমিয়ে পড়ল। পরের দিন বিকেল বেলা তে বেরিয়ে পড়লো জিমিনের রুমের উদ্দেশ্যে। মনটা অস্থির, মেয়েটা এমন আচরণ কেন করছে? এতদিন ভাইয়া চলে যাওয়া নিয়ে মন খারাপ থাকায় তে জিমিনের দিকে একদমই খেয়াল রাখতে পারেনি। মেয়েটা হঠাৎ করে কেমন অদ্ভুত আচরণ করছে, আর সারাদিন দরজা বন্ধ করে রেখেছে। তে জানতে চায় হঠাৎ করে ওর কি এমন হয়েছে যার কারণে ও এমন আচরণ করছে। জিমিনের রুমের দরজার সামনে দাঁড়িয়ে তে ধীরে টোকা দেয়, কোনো সাড়া নেই। আবারও টোকা দেয়, এবারও ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। দরজা খুলতেই তে স্থির হয়ে যায়। তে জিমিনের দিকে তাকিয়ে অবাক। মেয়েটার চোখে মুখের অবস্থা নাজেহাল, দেখেই বোঝা যাচ্ছে সারা রাত কেঁদেছে। তে বুঝলো না জিমিনের এই কান্নার মানে। ওর ভাই বিদেশ চলে গেছে বলে ও না হয়
কান্না করছে, কিন্তু জিমিন ওর কি হলো হঠাৎ, কেন এরকম অবস্থা? ফুটফুটে মেয়েটার একগাদা প্রশ্ন তের মন মস্তিষ্ক সচল করে তুলল। জিমিন, কি হয়েছে তোর? চোখে মুখে একই অবস্থা করে রেখেছিস। জিমিনের তরফ থেকে কোনো উত্তর আসে না। ও জাপটে ধরল তেকে। তীব্র কান্নার শব্দ ভেসে আসলো তের কান পর্যন্ত। মুহূর্তেই তের বুক হু হু করে ওঠে। এত কিসের কষ্ট জিমিনের? তে বুঝে উঠতে পারছে না। তাহলে কি জিমিনের প্রতি খুব অবহেলা করে ফেলেছে এই কদিনই, যার দরুন নিজের প্রাণপ্রিয় বান্ধবীর এই অবস্থার কথা ও বুঝতে পারলো না? তে কাপা গলায় বলে উঠল, জিমিন, কি হয়েছে তোর? আমাকে বল। তের গলা শুনে জিমিন মাথা তুলে তাকালো। এতক্ষণ জিমিনের খেয়াল হলো তের কথা। তের সামনে এভাবে ভেঙে পড়তে চায়নি ও। সুগা বারবার করে বলে গেছে তার অসুস্থতার কথা যেন তের কান পর্যন্ত না যায়। আর জিমিন কিনা তের সামনে এভাবে ভেঙে পড়লো। জিমিনের চোখের ভেতর এমন এক দহন, যেন কিছু লুকাতে চেয়েও আর লুকাতে পারছে না। জিমিন নিজেকে তের থেকে সরিয়ে মাথা নিচু করে মুখে একরকম নিস্তেজ হাসি টেনে বলল, কিছু না তে, আসলে আমি। তে মুহূর্তেই জিমিনকে থামিয়ে দিল। মিথ্যা একদম বলবি না জিমিন, তোকে আমার দিব্যি। তোর চেহারাই বলে দিচ্ছে তুই ভালো নেই। সকাল থেকে দরজা বন্ধ করে বসে আসে, চোখ মুখের একই অবস্থা করে রেখেছিস। একবার আমাকে ডাকলি না, আবার এখন মিথ্যে বলছিস। কি হয়েছে বলবি? জিমিন নিজের দৃষ্টি সরিয়ে জানলার দিকে তাকালো। ও বিপাকে পড়ে গেছে। সুগার অসুস্থতার কথা জানলে তে একদম সহ্য করতে পারবে না, তা জিমিন খুব ভালো করেই জানে। জিমিনের চোখ বেয়ে আবারও অশ্রুকণা গড়িয়ে পড়লো। লোকটার কথা বড্ড মনে পড়ছে ওর। সুগার সাথে যোগাযোগ করার কোনো পথ নেই ওর কাছে, একমাত্র জাংকুক ছাড়া। আর জিমিন জাংকুককে সরাসরি সুগার ব্যাপারে জিজ্ঞাসাও করতে পারবে না। তাহলে কি ও কোনোভাবেই সুগার খোঁজ নিতে পারবে না? মুহূর্তেই জিমিনের বুকটা তীব্র যন্ত্রণায় ভরে উঠলো। জিমিনকে আবারও কাঁদতে দেখে অধৈর্য গলায় বলে উঠলো, আবারও কাঁদছিস কেন জিমিন? বল না আমাকে কি হয়েছে। তের গলায় এবার ভেঙে আসলো। জিমিন তেকে বলার চেষ্টা করলো, কিন্তু গলা আটকে আসছে ওর। সুগার কথা কিভাবে বলবে ও তেকে? কিন্তু তে যেভাবে চেপে ধরেছে, জিমিন কিছুতেই তেকে আর এড়াতে পারবে না। জিমিনকে চুপ থাকতে দেখে তে আবারও বলে উঠলো, আমি কি কিছু ভুল করলাম জিমিন? প্লিজ আমায় বল, তুই কি আমার কোনো কারণে আপসেট? জিমিন নিজের চোখের জল মুছে তের দিকে তাকালো, তারপর মাথা নাড়িয়ে না বলল, তাহলে কি হয়েছে আমাকে বলা যাবে? মাথা নামিয়ে নিজেকে স্বাভাবিক করলো জিমিন। আমি ওনাকে ভালোবাসি তে, আমি ওনাকে ছাড়া বাঁচতে পারবো না। তে স্তব্ধ। জিমিন কি বলল তে বুঝে উঠতে কিছুক্ষণ সময় লাগলো। তারপরে মুখে হাত দিল তে। ওর চোখ বড় বড় হয়ে গেছে। এতক্ষণ কান্নারত চেহারা মুহূর্তেই বদলে গেল। তের চোখে মুখে বিস্ময় ফুটে উঠেছে। কাপা কাপা গলায় বলে উঠলো, তুই কাকে ভালোবাসিস জিমিন? কই, আমাকে তো এ ব্যাপারে কখনো কিছু বলিসনি। কাকে ভালোবাসিস তুই? কে সেই ভাগ্যবান? জিমিন চোখ মুখ শক্ত করে বলল, আমি ওনার কথা বলছি তে। হ্যাঁ, তোর সেই ওনার ব্যাপারটাই তো জানতে চাইছি আমি। কে সেই উনি, যার জন্য আমার বেস্টির এমন নাজেহাল অবস্থা? তুই একবার খালি বল সেই লোককে, আমি তাকে ধরে বেঁধে হলেও তোর সামনে নিয়ে আসবো। না হলে আমার নামও তে নয়। ভাইয়ের চলে যাওয়ার কষ্ট এখন আর তের মুখে ধরা পড়ছে না। এখন কেবল বান্ধবীর ভালোবাসার লোকটাকে তাই জানার তাগিদ। তের জবাবে জিমিন মিনমিন করে বলল, আমি সুগা সাহেবের কথা বলছি তে। সুগা সাহেব? কোন সুগা সাহেব জিমিন? আমি কি কোনোভাবে তাকে চিনি? প্রশ্নবোধক চোখে তাকালো তে। জিমিন বুঝতে পারলো নিজের ভাইয়ের বিষয়টা তের মাথায় আসেনি। তে অন্য কোনো সুগাকে ভাবছে। কি হলো, চুপ করে আছিস কেন? বল জিমিন। আমি তোর ভাইয়ের কথা বলছি তে, সুগা সাহেবের কথা বলছি আমি। জিমিনের কথায় তের মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। তে ভাবছে সে সারাদিন ভাইকে নিয়ে ভাবছিল, সেজন্য হয়তো জিমিনের কথা ভুল শুনছে। তেকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে জিমিন ভুরু কুঁচকে প্রশ্ন করলো, এইভাবে তাকিয়ে আছিস কেন? তাহলে কিভাবে তাকাবো? আশ্চর্য, তুই তো বলছিসই না তুই কাকে ভালোবাসিস। এইবার জিমিনের মুখে বিরক্ত ফুটে উঠলো। তের কোনোভাবেই তার ভাইয়ের নামটা মানতে চাচ্ছে না কেন? কে? আমি সুগা সাহেবকে ভালোবাসি, তোর ভাইকে। মুহূর্তেই ঘর স্তব্ধে ছেয়ে গেল। মুহূর্তেই যেন তের সারাদিনের মন খারাপটা হাওয়ায় উড়ে গেল। জিমিনের কাছ থেকে এরকম কথা একদমই আশা করেনি। মাথাটা যেন ঘুরে উঠলো বিস্ময়। কি বললি তুই জিমিন? ভাইয়াকে? মানে আমার ভাইয়াকে
তুই ভালোবাসিস? শব্দগুলো থরথর করে বের হলো তের ঠোঁট থেকে। ও তো কখনো এরকম ভেবে দেখেনি, বা ওর চোখে কখনো এমন কিছু ধরাও পড়েনি। না, সুগার আচরণে এমন কোনো হদিস পেয়েছে। তারা দুজন তো সামনাসামনি প্রায় কথাই বলে না, তাহলে হাজারটা প্রশ্ন তের মাথায় ঘুরঘুর করলো। তে সেই সবে পাত্তা দিল না। তে ধীরে ধীরে জিমিনের চুলে হাত বুলিয়ে গলাটা নরম করে বলল, ভাইয়াও কি তোকে ভালোবাসে জিমিন? তের প্রশ্নে জিমিন ইতস্তত কণ্ঠে বলল, আমি তা জানি না। জিমিনের কথায় তে চমকে বলল, জানিস না মানে? তাহলে তোর ভালোবাসা কি একতরফা? ভাই কি এ ব্যাপারে কিছুই জানে না? এক মুহূর্তের নীরবতা। জিমিন নিজের আঙুল চেপে ধরে দৃষ্টি নামিয়ে ফিসফিসিয়ে বলল, জানেন, উনি সব জানেন, কিন্তু উনি আমাকে ভালোবাসেন কিনা তা আমি জানি না, কারণ উনি আমাকে এখনো কিছু বলেন। তাহলে ভাইয়া সব জানে কিন্তু কিছু বলেনি, তাই তো? কিন্তু তাই বলে তুই এভাবে কাঁদবি? তুই তো এভাবে কাঁদছিস যেন ভাইয়া তোকে ছেড়ে অন্য কারো কাছে চলে গেছে। ভাইয়া কিছুদিনের জন্যই তো বিদেশ গেছে। ভাইয়া যখন ফিরে আসবে তখন আমরা আগেই ভাইয়ার মনে কি চলছে তা জানবো। ভাইয়ার মনের কথা জানতে হলে কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে, বুঝলি? জিমিন চোখ তুলে একবার তের দিকে তাকালো। সেই চোখে এতটাই ব্যথা, এতটাই আকুতি, যেন বছরের পর বছর জমে আছে এক গোপন ভালোবাসা, যার বলার সুযোগ নেই, দাবি করার অধিকার নেই, শুধু অপেক্ষা, শুধু নীরব যন্ত্রণা। অন্যদিকে তে এখনো সব সত্যিটা জানে না, যা জিমিনকে আরো বেশি কষ্ট দিচ্ছে। মেয়েটা ভাবছে তার ভাই হয়তো কিছুদিনের মধ্যেই ফিরে আসবে, কিন্তু সুগার ট্রিটমেন্ট দীর্ঘ 3 মাস চলবে, বা আরো বেশি সময় হতে পারে। জিমিনের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তে আজ না হয় কাল ঠিকই বুঝতে পারবে, তখন তাকে কি জবাব দেবে তারা। জিমিন আর ভাবতে পারলো না। তখন তে আবারও বলে উঠলো, জিমিন প্লিজ, তুই আর এভাবে নিজেকে কষ্ট দিস না। ভাইয়া ফিরে আসলে সব ঠিক হয়ে যাবে। তের কথার জবাবে জিমিন মনমরা চোখে বলল, আমি ওনাকে ভালোবাসি তে, কিন্তু উনি সব সময় আমার অনুভূতিকে দূরে ঠেলে দিয়েছে। উনি সব সময় একটা অদৃশ্য দেয়াল তুলে রাখে আমার সামনে, যা আমি চাইলেও ভেঙে ফেলতে পারি না, আর পারবো কিনা তাও জানি না। জিমিনের চোখ বেয়ে আবারও অশ্রুকণা গড়িয়ে পড়ল। তে দীর্ঘশ্বাস ফেলে বলল, জিমিন, ভাই যদি সত্যিই তোকে ভালো না বাসতো, তাহলে তোর এই ভালোবাসা জেনেও এখনো নীরব থাকতো না। কবেই হয়তো ভাইয়া ওনাকে সব বলে দিত। কিন্তু কই, ভাইয়া তো এমন কিছু করেনি। আমি নিশ্চিত তার মনেও তোর জন্য অনুভূতি রয়েছে। এবার সেটা স্বীকার করার পালা। জিমিন থতমত খেলো, চোখ বড় বড় হয়ে গেল, যেন এই প্রথমবার ভাবছে এই দিকটা। সত্যিই তো, আগে তো সে ভেবে দেখেনি। পর মুহূর্তে জিমিনের মনটা আবারও খারাপ হয়ে গেল। যাওয়ার আগে সুগা ওকে বলে গেছে এসব চিন্তাধারা যেন মাথা থেকে ঝেড়ে ফেলে দেয়। জিমিনের চোখে আবারও এক ফোঁটা জল জমে গেল। প্রায় 2 মাস হয়ে গেছে সুগারা ইউএসএ চলে গেছে, অথচ সময়টা যেন 2 মাস নয়, তের কাছে 2 যুগের মতো দীর্ঘ। এই 2 মাসে তের ভিতরের চঞ্চল মেয়েটা হারিয়ে গেছে। আজকাল তেকে বেশ অস্থির দেখায়। সুগা ইউএসএ যাওয়ার পর কদিন ফোনে যোগাযোগ রাখলেও এখন আর তের সাথে কথা বলে না, যোগাযোগ করে না। তের ফোন কিংবা মেসেজের জবাবও দেয় না। অথচ সুগার সাথে প্রতিদিনই জাঙ্কুকে কথা বলতে দেখা যায়। জিমিন কিংবা তে কথা বলতে চাইলে জাংকুক না করে দেয়, ব্যস্ততার অজুহাত দিয়ে দেয়। এই নিয়ে জাংকুকের সাথে তের মন কষাকষি হয়েছে বেশ কয়েকবার, কিন্তু জাংকুক সেই সবে নির্লিপ্ত। তের কষ্ট, তে ভেঙে পড়া কান্না কিছুই যেন ওর মনে দাগ কাটে না, কোনো কিছুই যেন তার চোখে পড়ে না। কেটে গেছে 3 মাস। আজ সুগার দেহ ফিরেছে ইউএস থেকে। সেই অনুযায়ী বাড়ির পরিবেশ আজ খুশি চঞ্চলতায় ভরে ওঠার কথা থাকলেও কিন্তু আজ আর তা হলো না, বরং পরিবেশ বেশ থমথমে। ড্রয়িং রুমে মুখোমুখি বসে আছে দুই ভাই বোন, সুগার, তে। তবে এ যেন দেখা নয়, এ যেন মুখোমুখি বিচার। তে আজ সারাদিন ঘরের দরজা বন্ধ করে বসেছিল, মূলত সুগার উপরে অভিমান করে। দীর্ঘ 3 মাস তার ভাই কেন তার সাথে যোগাযোগ করেনি, ওর খোঁজ করেনি, তাকে একবারও জানানো হয়নি সে ঠিক আছে কিনা। এতদিন যখন ওর সাথে কথা বলেনি, তাহলে আজ কেন ও কথা বলবে? এমন নয় যে সুগা আসাতে তে খুশি নয়, তে খুব খুশি,
কিন্তু অভিমানের পাহাড়টা এত বড় হয়ে গেছে যে খুশিটা বাইরে বেরিয়ে আসতে পারছে না। এর সাথে জিমিনেরও একই অবস্থা। সুগাকে সুস্থ অবস্থায় দেখার পর এক মুহূর্তের জন্য জিমিনের বুক ভরে উঠেছিল এবং মনে খুশির জোয়ার বয়ে গিয়েছিল, কিন্তু ও সেটাকে প্রশ্রয় দিতে চাইল না, নিজের অনুভূতিটাকেও বাইরে আসতে দিল না। ও নিজেও তের সাথে তের রুমে গিয়ে বসে রইল। দুজনেই সারাদিন রুম থেকে বের হবে না সিদ্ধান্ত নিল। অবশেষে জাংকুকের ধমকে জিমিন তের দরজা খুলতে বাধ্য হয়। জাংকুকের প্রচন্ড ধমক না পেলে হয়তো দুজনে দরজাই খুলতো না। দুইটা বাচ্চার মতো আচরণ করছো তোমরা। জাংকুকের কণ্ঠে তীব্র ঝাঁজ। অতঃপর জাংকুক তের দিকে তাকিয়ে বলল, সুগা সেই সকাল থেকে তোর সাথে কথা বলতে চাইছে, ওর পরিস্থিতি না জেনে বুঝে এরকম বিহেভিয়ার করার মানে কি? সেই থেকে এখন বিকেল 6টা, ওরা সকলেই ড্রয়িং রুমে বসে আছে চুপচাপ। সুগা অপরাধীর মতো মাথা নিচু করে বসে আছে, চোখে মুখে অপরাধ বোধ। তে তার বিপরীতে বসে আছে, চোখের দৃষ্টি কঠোর নয় বরং ভাঙা, ছলছল চোখে ভাইয়ের দিকে তাকিয়ে। এতদিন তার ভাইয়া কেন তার সাথে যোগাযোগ করেনি সেটা জানতে চাইতে জিমিন তের পাশে বসে শান্ত মুখে চুপচাপ আছে, কিন্তু ভেতরে ভেতরে একটি অস্থিরতা কাজ করছে ওর। জাংকুক সুগার পাশের সোফায় বসে আছে, হাত গুটিয়ে, চোখের দৃষ্টি তীক্ষ্ণ। ঘরে মাত্রাতিরিক্ত নীরবতা, তার কপালে বিরক্তের রেখা ফুটে উঠেছে। তবে এই সব কিছুতে যে ওপে একমাত্র মানুষ যে আজ বেশ ফুরফুরে মেজাজে বসে আছে, আর থাকবেই বা না কেন। বন্ধুকে নিয়ে সুস্থ স্বাভাবিকভাবে দেশে ফিরে এসেছে, এর চেয়ে খুশির আর কি হতে পারে। যে পরিস্থিতি নরমাল করার জন্য হেসে বলে উঠল, আমি তোমাকে বলছি তে, ওর কাচুমাচু ভাব দেখে ওকে দুর্বল ভেবো না। এই 3 মাসে ও আরামেই ছিল, এখন আবার নাটক শুরু করেছে। কথাটা অবশ্য যে মজা করেই বলছে। তে মুখ তুলে তাকালো না, ওর চোখ ভিজে উঠলো আবার। মনে মনে ভাবছে, তাহলে কি ওইখানে গিয়ে ভাইয়া ওকে ভুলে গিয়েছিল? জাংকুক কড়া চোখে জেহপের দিকে তাকিয়ে বলল, ফাজলামো করছিস কেন তুই? জেহপ ভুরু কুঁচকে হেসে বলল, ঠিক আছে ঠিক আছে, তবে ওর কর্মকাণ্ড সত্যি হতাশজনক ছিল দোস্ত। জাংকুক এবার ধমকে উঠে নিচু গলায় বলল, জেহপ চুপ কর, ওদেরকে কথা বলতে দে। ব্যাস, জেহপ চুপ হয়ে গেল। সুগা মুখ নিচু করে ধীরে বলে উঠল, বনু, তুই কি ভাইয়ের উপরে খুব রেগে আছিস? না, আমি রেগে নেই। কেন রাখবো আমি, বলো তো? বলতে বলতেই তে চোখ ভিজে গেল। সুগা ধীরে মাথা তুলল, দৃষ্টি সরাসরি বোনের দিকে। আমি সরি বনু, প্লিজ ভাইকে মাফ করে দে। মুহূর্তেই তের হাতের আঙুলগুলো শক্ত হয়ে জড়ালো। তুমি এতদিন আমার সাথে কেন কথা বলনি ভাইয়া? তুমি কি ওইখানে গিয়ে আমাকে ভুলে গিয়েছিলে? এসব কি কথা বনু, এভাবে বলতে হয়? আমি কেন তোকে ভুলে যাব? তে কথা কেটে বলল, তাহলে তুমি এতদিন আমার সাথে কথা বলনি কেন? আমার ফোন কেন ধরনি? আর স্যারের সাথে তো প্রতিদিনই কথা বলতে দেখেছি। ভাইয়া, তোমার একবারও মনে হয়নি আমার কথা? আমি এইখানে ভালো আছি কিনা তাও জানতে চাইলে না। সুগা অসহায়ভাবে বোনের দিকে তাকিয়ে, তার ভিতরে এত কিছু জমা, কিন্তু সে কিছুই বলার সাহস পাচ্ছে না। লিমিন চুপচাপ সব দেখছে, ওর চোখেও আর্দ্রতা। তার কোনো অধিকার নেই ভাই বোনের মাঝে কথা বলার, তাই চুপচাপ বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। ওইদিকে জাংকুকের হাত গুটিয়ে মুঠি শক্ত করে বসে আছে। সুগার প্রতিটি দীর্ঘশ্বাস তার গলায় কাটার মতো বিচ্ছে, কারণ সে জানে কতটা কঠিন সময় গেছে সুগার। জাংকুক কিছু বলবে তার আগে তে আবারও বলে উঠল, এই বাড়িতে আমি মরে গেলেও হয়তো তুমি আমার খোঁজ নিতে না ভাইয়া। ব্যাস, তের এই কথাই যথেষ্ট ছিল জাংকুকের ঠান্ডা মেজাজটা গরম করে দেওয়ার জন্য। ড্রয়িং রুমের বাতাস আচমকা জমে বরফ, সবাই নিশ্চুপ, শুধু তের কাপা নিঃশ্বাস আর জাংকুকের গর্জে ওঠা কণ্ঠ। তে গালের বাঁ পাশে থাপ্পড়ে লাল দাগ এখনো জ্বলছে। ও দু হাত দিয়ে গাল চেপে ধরে হাতে, চোখ ভিজে উঠেছে, ঠোঁট কাঁপছে, কিন্তু চোখ দুটো স্থির সোজা জাংকুকের দিকে। তে কানে এখনো বাজছে ওর বলা শেষ কথাটা, এই বাড়িতে আমি মরে গেলেও হয়তো তুমি আমার খোঁজ নিতে না, তাই না ভাইয়া? একটি সাধারণ অভিমানের কথা, কিন্তু ওর মুখের সেই 3টি শব্দ আমি মরে গেলেও বাক্যটা জাংকুককে রাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এখন জাংকুক দাঁড়িয়ে আছে আগুনের মতো দৃষ্টি নিয়ে, শিরা উপশিরা ফুলে উঠেছে দু হাতে। হঠাৎ গর্জে উঠল সে, খুব মার খাওয়ার শখ হয়েছে তোর না? মরা নিয়ে ছেলে খেলা করছিস? তুই কি বুঝতে চাইছিস আমি তোকে যত্ন করিনি? তে
কেঁদে ফেললো সশব্দে। মাথা নাড়িয়ে বলল, আমি আমি কি এমনটা বলেছি? কিন্তু দেরি হয়ে গেছে। জাঙ্কুকের রাগ উঠলো আগ্নেয়গিরির মতো। সে কটমট চোখে তেকে ইশারা করে বলল, বল, এই বাড়িতে কি এমন হয়েছে তোর সাথে যে তুই মরে যাওয়ার উদাহরণ দিস? তে আরো কান্নায় ভেঙে পড়লো। গলা ভাঙা ভাঙা করে বলল, আমি তো কথার কথা বলেছি। এবার সুগা ধরফড়িয়ে উঠে দাঁড়ালো। তুই আমার বোনের গায়ে কিভাবে হাত দিচ্ছিস জাঙ্কুক? জাঙ্কুক কটমট করে বলল, আবারও দিয়ে দেখাবো। চোখে তার স্পষ্ট হুঁশিয়ারি, যেন এখনই সুগাকে মেরে দেবে একটা। যেও শান্ত স্বরে বলল, আহ জাঙ্কুক, কি করছিস তুই? তে ভেঙে পড়েছে। 3 মাস ভাইকে নিয়ে আতঙ্কে কেটেছে ওর, আর তুই ওর গায়ে হাত তুললি। তে এবার ফুপিয়ে কেঁদে ওঠে। ও তো ওইভাবে বলতে চাইনি। ও তো সত্যিকারের মরার কথাও বলেনি। আর এটাও বোঝাতে চাইনি যে জাঙ্কুকের বাড়িতে ওর কোনো অযত্ন হয়েছে। তাহলে জাঙ্কুক কেন কথাটা এইভাবেই ভেবে নিল আর ওকে সবার সামনে থাপ্পড় মারলো? সুগা রেগে গিয়ে বলল, আমার বোন তোর বউ নয় যে ইচ্ছে হলেই ওকে মারবে। জাঙ্কুক এবার সামনে এগিয়ে এলো, একদম সুগার মুখ বরাবর। তাহলে সেই ব্যবস্থাটাও খুব দ্রুতই করছি আমি। সুগা দাঁত চেপে চিৎকার করে উঠল, আমি আজই আমার বোনকে নিয়ে চলে যাব। তোর এই বাড়িতে ওকে আর রাখবো না আমি। জাঙ্কুক পর মুহূর্তে গর্জে উঠল, ও কোথাও যাবে না। তে ফুপিয়ে কান্না করতে করতে দুজনের দিকে তাকিয়ে আছে। ভয়, লজ্জা, কষ্ট, আতঙ্ক সব মিলিয়ে ওর গলাটা শুকিয়ে গেছে। ওইদিকে সুগা এমনিতেই এতদিন অপরাধ বোধে ডুবে আছে। আর আজ বোনের সাথে জাঙ্কুকের এরকম আচরণ সহ্য হয়নি। তাই তো ঠান্ডা দিনও চূড়ান্ত গলায় বলল, বনু, ব্যাগ গোছা, আমরা এক্ষুনি বের হব। জাঙ্কুকের মুখের দৃষ্টি মুহূর্তেই বদলে গেল। অস্থির অধিকার বোধ আর ভয়ঙ্কর ভাবে তাকে নিজের করে রাখার পাগলামি। সে শুধু একটা কথাই বলে, এই বাড়ির বাইরে পা রেখে দেখ তুই, আই সোয়ার তোদের শেষ নিঃশ্বাসের কারণ হব আমি। হুমকি দিচ্ছিস? উফ, তোরা কি শুরু করেছিস বাচ্চাদের মতো? জাঙ্কুক, তুই একটু শান্ত হ প্লিজ। ওদের দুটোকে আমার চোখের সামনে থেকে সরে যেতে বল জিও, নয়তো আমি নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো। সেটা আপাতত আমি চাইছি না। দুর্বলদের উপর আমি হাত তুলি না। কেটে গেছে অনেকগুলো দিন। এই তো কিছুদিন আগেওতে অভিমান করে বসেছিল নিজের ভাইয়ের উপর। কেন সে ইউএসএ গিয়ে তার সাথে যোগাযোগ করেনি? তের মন ভাঙার জন্য এর চেয়ে বেশি কিছু যেন লাগে না। ভাইয়ের উপরে তীব্র অভিমান করে হাউমাউ করে কেঁদেছিল সেদিন। সেই সাথে জাঙ্কুকের শক্ত হাতের থাপ্পড়ে কান্নার কারণটা আরো জোরালো হয়েছিল। কিন্তু এত কিছুতে তে জানতেই পারলো না ওর ভাই কতটা ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছিল সেই 3 মাস। আর ওইদিকে সুগা নিজের অসুস্থতার কথা আর বোনকে জানানোর সাহস পেল না। পরে সিদ্ধান্ত নিল সে আর ব্যাপারটা তেকে জানাবেই না। জাঙ্কুক প্রথমে ব্যাপারে দ্বিমত পোষণ করলেও সুগা সাহস করতে পারেনি। পরে জাঙ্কুকও আর কিছু বলেনি। অতঃপর শেষে বোনকে আদর, মমতা এবং মাথায় হাত বুলিয়ে দুঃখ কমাতে চায় সুগা। শেষ পর্যন্ত বোনের অভিমানও গলে যায় এবং দুই ভাই বোনের মধ্যকার সব মনোমালিন্য শেষ হয়। তবে সুগা অনেক কাঠখড় পড়ে তেকে মানিয়েছিল সেদিন, যা জাঙ্কুকের দৃষ্টি অগোচরে নয়। সুগা এই কিছুদিন জাঙ্কুকের বাড়িতে আছে। মূলত জাঙ্কুক জোর করে আটকে রেখেছে। তার কারণ খুব সাধারণ। সুগা এইখান থেকে চলে গেলে নিজের যত্ন ঠিকমতো নেবে না, সময় মতো ওষুধও নেবে না, চেকআপে যেতে ভুলে যাবে। আর জাঙ্কুক সুগার শরীর নিয়ে কোনো প্রকার রিস্ক নিতে রাজি নয়। জাঙ্কুক কখনো মুখে বলে না, কিন্তু সুগাকে হারানোর ভয়টা তার চোখে স্পষ্ট দেখা গিয়েছিল সেই সময়। সুগা এবং জেহপের প্রতি তার ভালোবাসা তার রাগী আচরণের আড়ালে খুব গভীরে লুকিয়ে আছে, যা সুগা এবং জেহপ ছাড়া অন্য কারো বোঝার সাধ্য নেই। এসবে সবকিছু ঠিকঠাক ভাবে চললেও একটা জিনিস এখন পর্যন্ত ঠিক হয়নি, তা হলো জিমিন আর সুগার সম্পর্ক। জিমিন এবং সুগার মধ্যে এখনো কিছু ঠিক নেই। তাদেরকে দেখলে মনে হবে দুজনের মধ্যে যেন বরফের দেয়াল দাঁড়িয়ে। জিমিন প্রতিদিন সময় করে সুগার রুমে গিয়ে চেক করে নেয় সবকিছু ঠিক আছে কিনা, সুগার সময় মতো ওষুধ খেয়েছে কিনা, কিন্তু মুখ ফুটে কিছু বলে না। সুগা ওষুধ না খেলে তাকে ওষুধ দেওয়ার পরপরই ও সুগার রুম থেকে বেরিয়ে যায়। মেয়েটির চোখে যে অভিমান, যে ব্যথা তার মনের গভীরে, সুগা সব বোঝে। সে জানে জিমি তাকে এড়িয়ে যাচ্ছে। মেয়েটা রাগ করেছে। সুগা কিছু বলার ভাষা খুঁজে পায় না। কিভাবে বলবে,
কিভাবে কথা বাড়াবে। যতবার জিমিনকে পিছন থেকে ডেকে গেছে ততবার বুকের কাছে জড়তা বেঁধে গেছে। আগ বাড়িয়ে জিমিনের অভিমান ভেঙে দিতে পারছে না সে। সেও যে এই পিচ্চি মেয়েকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এই মেয়ের সামনে মুখ খুলতে পারে না। আর সম্পর্কের টানাপোড়েন, জিমিন তার বন্ধুর ভাইজি হয়, বিষয়টা কেমন যেন। জাঙ্কুক কি মেনে নেবে, বা তার পরিবার? ওইদিকে জাঙ্কুক আর তের সম্পর্ক হয়ে আছে ডাল কুমড়োর মতো। জাঙ্কুক প্রথমে কয়েকদিন তের উপরে রাগ দেখাতে চাইলেও সেটা খুব একটা কাজে আসলো না। মেয়েটির চোখাচোখি হলেই অদ্ভুতভাবে নরম হয়ে যায় সে। এড়িয়ে যেতে চাইলেও পারে না। তের মুখখানা দেখলেই তার রাগ গলে যায়। তাও কোনো রকমে নিজের রাগটাকে সামনে রেখেছে সে। তবে তে জাঙ্কুকের থেকে দু কদম এগিয়ে আছে এ বিষয়ে। জাঙ্কুক ভেবেছিল দু একদিনের ভিতরেই তে নিজেই দৌড়ে আসবে, তার সাথে কথা বলবে, কিন্তু এইবার এমনটা হলো না। সপ্তাহ পর সপ্তাহ চলে যাচ্ছে, কিন্তু তে জাঙ্কুকের সাথে কথা বলছে না। এই বিষয়টা সুগাও লক্ষ্য করলো। সুগা ওর বোনের গায়ে হাত তোলাটা একদমই পছন্দ হয়নি। তার জায়গা থেকে সে একদমই ঠিক, তা জাঙ্কুকও জানে। এই নিয়ে প্রতিদিন সুগা জাঙ্কুকে 10 বার করে কথা শোনায়, আর জাঙ্কুকও চুপচাপ তা মেনে নেয়। সামনের সপ্তাহ থেকে জিমিনাতের ফাইনাল এক্সাম, সে নিয়ে দুজনের পড়াশোনা এখন তুঙ্গে। জিমিন তো পড়াশোনাতে নরমালি সিরিয়াস, কিন্তু এবার তেও তার পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস হয়েছে। আর তাকে গাইড দেওয়ার জন্য তো জাঙ্কুক রয়েছেই। তবে পড়াশোনার বাইরে জাঙ্কুকের সাথে কোনো রকম কথা বলে না তে। সেই থাপ্পড় যে মেরেছিল সেদিন থেকে তে আর কথা বলেনি জাঙ্কুকের সাথে। যার কথা শুধু পড়াশোনাই নিয়ে। এ নিয়ে জাঙ্কুক এখন কিছু বলছে না ওকে। এক্সামটা শেষ হলে এই মেয়েকে ধরতে হবে। রাত তখন 9টা। জাঙ্কুকের বাড়িতে অদ্ভুত নীরবতা। জাঙ্কুক বাড়িতে নেই। আর তে সে কখন খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। যেহেতু কালকে এক্সাম, পরীক্ষার আগের দিন দ্রুত ঘুমিয়ে পড়াই তের অভ্যাস। প্রতিদিনের মতো জিমিন ধীরে ধীরে এগিয়ে এলো সুগার রুমের সামনে। ওর হাতে ছোট্ট ট্রেতে স্যুপ। সুগার দরজা আধ খোলা রেখে শুয়েছিল, রুমের লাইট অফ করে। হঠাৎ করে চোখে মুখে আলো পড়তেই চোখ খুলল সুগা। দেখলো জিমিন। জিমিন রুমে ঢুকে খুব স্বাভাবিক ভঙ্গিতে টেবিলে স্যুপ রাখলো, ওষুধ বের করলো, কিন্তু একটাও কথা বললো না। সুগা তৎক্ষণাৎ সোজা হয়ে বসলো। অতঃপর জিমিনের উদ্দেশ্যে বলল, জিমিন, আজ একটু বসবে 2 মিনিট? তার গলাটা একদম নরম। জিমিন হাতের ওষুধ গোছাতে গোছাতে একবারও তার দিকে তাকালো না। স্যুপটা শেষ করে ওষুধটা খেয়ে নিন। জিমিনের স্বরে কোনো রাগ নেই, কিন্তু দূরত্বটা ছুরির মতো অনুভব হলো সুগার। বুকের ভিতরটা কেমন ধরফরিয়ে উঠল। সে সাহস করে আবারও বলল, তুমি এখনো রেগে আছো, তাই না? জিমিন এবারও তাকালো না, না তাকিয়ে জবাব দিল, রাগ করলে জানাতাম। তাহলে এই নীরবতা? জিমিন এবার খুব ধীরে বক্সটা বন্ধ করলো, তারপর মাথা তুলে তাকালো সুগার দিকে। চোখগুলো গভীর, থমথমে। নীরবতা কখনো কখনো শব্দের চেয়েও বেশি আঘাত দেয়, তাই না সুগা চাচা? মুহূর্তেই সুগার নিঃশ্বাস আটকে গেল। জিমিনের ডাকটা যেন সুগার কানে বাজতে লাগলো। আমি কি কিছু ভুল শুনলাম? অতঃপর জিমিনের দিকে তাকিয়ে সে বলল, কি বললে? তুমি আমাকে সুগা চাচা বলছো কেন? জিমিনের মুখে হালকা তাচ্ছিল্যের হাসি, তবুও মুখে শক্ত করে বলল, দূরত্ব রাখলে ভুল কম হয়, ভুল বোঝাবুঝিও কম হয়। সুগা এবার আর বসে থাকলো না, দ্রুত উঠে দাঁড়ালো। তড়িৎ গতিতে এগিয়ে আসলো জিমিনের দিকে। জিমিন, আমরা কি এতটাই দূরে চলে গেছি? চলে যাওয়া ভালো, কাছাকাছি গেলে ক্ষত হয়। রুক্ষ জবাব জিমিন। কিসের ক্ষত? জিমিন এবার মুখ ফিরিয়ে নিল। চলে যেতে চাইলো। সুগা এক কদম এগিয়ে এসে ওর হাত শক্ত করে চেপে ধরলো। তারপর কোমরে হাত রাখলো সে। ওষুধ খাওয়াও, স্যুপ খাওয়াও, খোঁজ খবর নাও, সবই তোমার চিন্তায়। তারপরও কিসের দূরত্ব, কিসের ক্ষত? জিমিন সরে যেতে চাইলো, কিন্তু পারলো না। কি করছেন? ছাড়ুন আমাকে। সুগা মুখের গরম নিঃশ্বাস বের হচ্ছিল, যা জিমিনের মুখে পড়ছিল। কেন? তুমি ভালোবাসো না? জিমিন এবার চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য। ভিতরের যন্ত্রণাগুলো দমাতে দমাতে বলে উঠল, ভালোবাসা দিয়ে কি হয়? আপনার কাছে আমি কি ছিলাম সুগা সাহেব? এমন একজন যার থাকা বা না থাকায় আপনার কিছুই যায় আসে না। জিমিনের এই কথা যেন সুগার ভেদ করে সোজা বকে গিয়ে লাগলো। নিজেকে সামলে সুগা বলে উঠল, তুমি জানো আমি অসুস্থ ছিলাম, তাই তাই আমাকে দূরে সরিয়ে দিয়েছিলেন। এর ব্যাপারটা না হয় আমি বুঝলাম, কিন্তু আমাকে কেন?
জিমিনের গলা ভেঙে এলো এবার। নাকি আপনি কোনোদিনও আমাকে কাছে রাখতে চাননি? সুগা এবার আর নিজের অনুভূতি সামলাতে পারল না। তার হাত এগিয়ে গেল জিমিনের নরম গালে, গাল ছুঁয়ে বলল, আমি তোমাকে হারানোর ভয়ে ছিলাম, তাই পারিনি। এখন এসব বলার মানে নেই। আমি ওষুধ রেখে যাচ্ছি, সময় হলে খেয়ে নেবে, বলেই ঘুরে দাঁড়ালো জিমিন। সুগা পিছন থেকে জিমিনের কোমর টেনে ধরে ফিসফিস করে বলল, কোথায় যাবে আমাকে ছেড়ে তুই? আমি ভেবেছিলাম আমি যদি না ফিরি তাহলে তোকে মায়ার বাঁধনে আটকাবো না, কিন্তু যখন আল্লাহ আমাকে একবার জীবন দিয়েছে, তো এই বাঁধন ছেড়ে তুই আর যেতে পারবি না। সুগা জিমিনের ঠোঁট আঁকড়ে নেয়। একজন প্রেমিক পিছনের সমস্ত সম্পর্ক ভুলে আগলে নেয় তার ভালোবাসার প্রেয়সীকে, আর সেই উষ্ণ আলিঙ্গনে তার প্রেয়সীও তার কাছে ধরা দেয়। এদের ভার্সিটির ক্যাম্পাসে আজ অন্যরকম সরগম চলছে। উপস্থিত সব শিক্ষার্থীদের মুখে স্বস্তির ছাপ। আজ ছিল সবার শেষ পরীক্ষা। কেউ আজ জন্মনে এক্সামের চাপ কেটে গেছে বলে বেশ কিছুক্ষণ ধরে তে ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে, জিমিনের অপেক্ষা করছে, কিন্তু ওর আসার কোনো নামই নেই। তের পাশে দাঁড়িয়ে আছে সুবিন। দুজনে টুকটাক কথাবার্তা বলছে। বিশেষ করে সুবিনই তের সাথে আগ বাড়িয়ে বিভিন্ন ধরনের কথা বলছে আর হাসাহাসি করছে। তেও সুবিনের কথা শুনে হাসাহাসি করছে। ওইদিকে দূরে দাঁড়িয়ে থাকা জাঙ্কুকের শরীরটা ঠিক সেখানেই রাগে তিরতির করে উঠল। কলেজের গেটের পাশে দাঁড়িয়েছিল জাঙ্কুক, মূলত তের অপেক্ষায়। তার গাঢ় চোখ সম্পূর্ণ তের উপরেই নিবদ্ধ। হঠাৎই সুবিনের পাশে ইয়ঞ্জন এসে গায়ে হাত রাখতে সুবিন তাল সামলাতে না পেরে তের গায়ের উপরে পড়ে যেতে নিলেও নিজেকে সামলে নেয়। দূর থেকে দেখলে মনে হবে যে তের গায়ে স্পর্শ লেগেছে সুবিনের, কিন্তু বাস্তবে তা লাগেনি। জাঙ্কুকের এই দৃশ্য দেখে যেন মাথা থেকে আগ্নেয়গিরি স্ফুলিঙ্গ বের হচ্ছে। সঙ্গে সঙ্গে জাঙ্কুক তড়িৎ গতিতে এসে তের হাত খামচে ধরে। তার কোনো ধ্যান জ্ঞান নেই যে সে একজন টিচার আর তে একজন স্টুডেন্ট। সুবিন আর ইয়ঞ্জন প্রথমে থতমত খেলো, পরে ভাবে তে তো তার রিলেটিভ হয়, তার বাসায় থাকবে, তাই তারা আর কিছু মনে করলো না। জাঙ্কুক রাগী দৃষ্টিতে তের দিকে তাকিয়ে বলল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? আর কি পরীক্ষা দেওয়ার ইচ্ছে আছে? না তো, আমি তো জিমিনের জন্যই দাঁড়িয়ে আছি। জিমিন তোমার মতো নয়, পরীক্ষা দিয়ে অনেক আগেই বাসায় চলে গেছে। চলো তাড়াতাড়ি। আর তোমরা, তোমাদের কি বাসায় যাওয়ার ইচ্ছে নেই? সুবিনার ইয়ঞ্জনের দিকে কথাটি বলে ওদের উত্তরের অপেক্ষা না করে জাঙ্কুকের হাত ধরে এক প্রকার টানতে টানতে নিয়ে গেল। এদিকে তে পড়েছে মহা বিপদে। এই বজ্জাত লোকের সাথে ও যাবে না, কিন্তু লোকটা ওকে খাটতারাম করে টেনে নিয়ে যাচ্ছে। জাঙ্কুক মূলত জিমিনকে আগেই বাসায় পাঠিয়ে দিয়েছে। ও ভেবেছিল আজকে যেহেতু পরীক্ষা শেষ, তেকে ও বাড়ি নিয়ে যাবে আর ওর সাথে আলাদাভাবে সময় কাটিয়ে ওর রাগটা ভাঙাবে। কিন্তু তের ওই কার্য দেখে জাঙ্কুকের মেজাজটা বিগড়ে গেল, নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না। তে প্রায় দৌড়ে যাচ্ছে জাঙ্কুকের সাথে। জাঙ্কুক যে আজ খুব রেগে আছে তাতে বুঝতে বাকি নেই। জাঙ্কুক একটাও কথা বলছে না, চোয়াল শক্ত, তের কবজি মুঠো করে চেপে ধরেছে। তে এবার ব্যথায় গলা নরম করে বলল, হাতে ব্যথা পাচ্ছি তো। জাঙ্কুক থেমে গেল এক মুহূর্তে, সাথে তেও থামলো। খুব ধীরে সে মুখটা তের দিকে এগোলো, চোখে স্পষ্ট দগদগে হিংসার আগুন। খুব উপভোগ করছিলি? তে অবাক কণ্ঠে বলল, মানে? জাঙ্কুক এক পা কাছে এগিয়ে এলো। ডু ইউ ফাকিং থিংক আই এম ক্লাস? ডু ইউ তে? মুহূর্তে তের নিঃশ্বাস তবদা খেয়ে গেল। জাঙ্কুক ওর সাথে এসব কি ভাষায় কথা বলছে? ভয়ে গলা শুকিয়ে আসছে ওর। কই, ও তো ওরকম কিছু ভাবেনি। তাহলে জাঙ্কুকের কেন এমন মনে হলো? তে জাঙ্কুককে জেলাস ফিল করাতে যাবে? তা কি আদৌ সম্ভব? আর জাঙ্কুকের মতো মানুষ জেলাস হবে, এইটা ভাবা কি তের কাছে বিলাসিতা নয়? বরঞ্চ জাঙ্কুক যদি বলতো যে তে জেলাস ফিল করে, তাতে 100 বার মেনে নিত। আর এইখানে জাঙ্কুক তেকে জেলাস ফিল করাতে হতো না, তে নিজেই তো জেলাস হয়ে যেত। তেকে বোকার মতো তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক একদম নিচু গলায় ফিসফিস করে বলল, বয়সী যে বড় হয়েছিস, বুদ্ধি এখনো হাঁটুর নিচেই আছে। তে মাথা নিচু করে ফেললো। জাঙ্কুক এক মুহূর্ত তের মুখ দেখলো, তারপর নিঃশ্বাস ছেড়ে আবারও তেকে টেনে নিয়ে যাচ্ছে। তারপর গাড়ির কাছাকাছি গিয়ে তেকে গাড়ির ভিতরে এক প্রকার ছুঁড়ে মারে। তে ব্যথায় কোঁকড়ে ওঠে। গাড়ির
গাড়ির দরজা ধাম করে বন্ধ হওয়ার পর যে নিস্তব্ধতা নেমে এলো গাড়ির ভেতর, ওটা নিখাত ঝড়ের পূর্ব মুহূর্তের মতো। তে জানলার পাশে মাথা রেখে বসে আছে, নিঃশ্বাস হালকা কাঁপছে। জাঙ্কুক পাশের সিটে দুহাত শক্ত করে স্টিয়ারিং ধরে আছে। রাগে নাকি হিংসায় জাঙ্কুকের শিরা উপশিরা ফুলে আছে তা বোঝার উপায় নেই। গাড়িতে একটাও শব্দ নেই, শুধু দুজন মানুষের নিঃশ্বাসের ওঠানামা। তে আস্তে আস্তে শরীরটা সিটে ঠেকালো। বেচারি চাইছে যতটা সম্ভব ছোট হয়ে থাকতে, যেন জাঙ্কুকের রাগটা তাকে ছুঁতে না পারে। জাঙ্কুক কি নিয়ে রেগে আছে তাও তে জানা নেই, কিন্তু তাও চোখের কোণে ছোট ছোট জলবিন্দু টলমল করছে। জাঙ্কুক এবার মাথা উঠিয়ে তের দিকে তাকালো। সেই দৃষ্টিতে যেন হাজারটা দহন ঠাসা। হাসছিলি না খুব, এখন হাস। আমার কাছে আসলেই যত তোর অজুহাত। এতদিন আমার সাথে কথা বলিসনি ঠিক আছে, সহ্য করেছি। আমাকে ইগনোর করেছিস, সেটাও আমি মেনে নিলাম। আমি ভুল করেছি বলেছি, আমি চুপ থেকেছি। কিন্তু আজ আমার ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলেছিস। আমাকে ইগনোর করার মতো দুঃসাহস তোর হয় কি করে? আবার অন্যের সাথে হাসাহাসি করিস? কলিজা খুব বড় হয়ে গেছে। ডু ইউ থিংক আই এম ফাকিং হার্টলেস অর সামথিং? চিৎকার করে বলে উঠল জাঙ্কুক। তে ঠোঁট কামড়ে নিচে তাকিয়ে রইল, চোখ ঝাপসা। আমি বুঝতে পারিনি আপনি হুদাই হুদাই আমাকে হুমকি দুমকি দিচ্ছেন। জাঙ্কুক এবার ধীরে ধীরে তের দিকে ঝুঁকে গেল, তার গলার স্বর এবার নিচু। আমি তোকে হুমকি দিচ্ছি না, এত স্পর্ধা আমার নেই জান। মুহূর্তেই তের নিঃশ্বাস কেঁপে গেল। পিটপিট চোখে জাঙ্কুকের দিকে তাকালো। হঠাৎ করে গাড়ির ভিতরে উত্তেজনা এতটাই ঘন হয়ে উঠল, মনে হচ্ছে নিঃশ্বাস নেওয়া দায় হয়ে পড়বে। কিছুক্ষণ আগে শান্ত মুহূর্তে যেন এক নিমিষে বদলে গেল। তার একমাত্র কারণ হলো তে নিজেই। জাঙ্কুকের আদরি কথায় যখন তের মন উঠতে শুরু করেছিল, ঠিক তখনই এক মুহূর্তে হঠাৎ করে তের জাঙ্কুকের উপর হওয়া তীব্র অভিমানের কথা মনে পড়ে গেল। সাথে সাথে তের ছোট্ট মনটা ভেঙে গেল। সুগার থেকে সবকিছু জানার পর তে জাঙ্কুকের উপর খুব অভিমান হয়। জাঙ্কুক কেন ওকে কিছু জানায়নি, তার উপরে জাঙ্কুক সবার সামনে ওকে থাপ্পড় মারায় সেই অভিমানটা যেন আরো গাঢ় হয়েছিল সেদিন। সেই থেকে আজ পর্যন্ত জাঙ্কুক এবং তের সম্পর্কে টানাপোড়েন চলছে। তে প্রথমে ভেবেছিল জাঙ্কুক এসে ওর সাথে আদরভাবে কথা বলবে, তে সব ভুলে যাবে, কিন্তু তার হলো কই। তে যেন এইবার রেগে গেল। এক মুহূর্তেই ওর চোখের সামনে সেদিনের মারা থাপ্পড়, জাঙ্কুককে অগ্রাহ্য করে চলা সবকিছু ভেসে উঠলো। অতঃপর এক প্রকার চিৎকার করে বলে উঠল, বললাম না আমাকে নামিয়ে দিন, আমাকে নামিয়ে দিন বলছি। আমি আপনার সাথে কোথাও যাব না। জাঙ্কুকের চোখ শক্ত হয়ে উঠেছে, সে দাঁতে দাঁত পিষে বলল, তে গলা নামিয়ে কথা বল। আমি আগেও বলেছি আমার সাথে এভাবে কথা বলবি না, এটা আমার পছন্দ না। তে যেন জাঙ্কুকের কথায় আরো চটে গেল। এক প্রকার লাফিয়ে উঠে বলল, আমি এইভাবেই কথা বলবো, শুনতে হলে শুনবেন, নয়তো কান বন্ধ করে রাখবেন। আর আপনি বলার কি? হ্যাঁ, আমি কিভাবে কথা বলবো আর কিভাবে বলবো না আপনার কোনো অধিকার নেই আমাকে কিছু বলা। আপনি আমার কেউ না, আর আমি যার সাথে ইচ্ছে তার সাথে হাসাহাসি করব। ফার্দার আমার বিষয়ে আপনি নাক গলাতে আসবেন না। কি অধিকার আছে আপনার? আমাকে কিছু বলার অধিকার নেই আপনার। আপনি আমার ভাইয়ের বন্ধু, ব্যাস। তাছাড়া আপনি আর আমার কেউ নন, পর মানুষ। বুঝতে পারছেন? আপনি আমার পর মানুষ, তাই আমাকে একদম ধমকাতে আসবেন না আপনি। আপনার সাহস কি করে হয় আমাকে জোর জবরদস্তি করে আমার ফ্রেন্ডের সামনে থেকে নিয়ে আসা? আপনার জন্য আমি ওর সাথে কথা বলতে পারিনি। আপনার কোনো রাইট নেই আমার ব্যক্তিগত ব্যাপারে ইন্টারফেয়ার করা। তের মুখ থেকে অধিকার আর অন্যান্য কথা শুনে জাঙ্কুক যেন নিজের রাগকে কন্ট্রোল করতে পারল না। কিন্তু তারপরও ও শান্ত হয়ে রয়েছে, কারণ মেয়েটার অভিমান যে বড্ড বেশি। তাই ও জিনিসটাকে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে চেয়েছে, কিন্তু তার পারল কই। এর একটা কথায় জাঙ্কুকের সব সংযম ভেঙে গেল। ইয়ঞ্জন খুব ভালো ছিল, অন্তত আপনার থেকে খুবই ভদ্র। জাঙ্কুকের উপর অভিমান করে বোকাতে কি থেকে কি বলে ফেললো নিজেও বুঝতে পারলো না। এদিকে এতক্ষণ জাঙ্কুকের সমস্ত ধৈর্য যেন মুহূর্তে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। হঠাৎই সে তার হাত গাড়ির স্টিয়ারিংয়ের দুপাশে খুব জোরে বাড়ি মারল। ধাম করে পুরো গাড়ি কেঁপে উঠল। তারপরে জাঙ্কুক চিৎকার করে বলে উঠল, কে? জাঙ্কুকের তীব্র চিৎকারে ভয়তে পুরো শরীর সিটের সাথে সেদিকে গেল। জাঙ্কুকের বুকে তখন তীব্র ওঠানামা করছে রাগে, তার চোখ লাল হয়ে গেছে।
মনে হচ্ছে এক্ষুনি জাঙ্কুকের চোখ বেয়ে এক ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়বে হয়তো। তের বলা প্রতিটা কথা যেন ওকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। তে আবারও জাঙ্কুকের অধিকারে প্রশ্ন তুলেছে, আর শেষে কিনা অন্য ছেলেদের সাথে জাঙ্কুকের তুলনা করলো। এটা যেন জাঙ্কুক মেনে নিতে পারছে না। সে কাপা কণ্ঠে বলল, কি বললি, আরেকবার বল। ওই ছেলে আমার থেকে বেটার? তের চোখ। জাঙ্কুক মুহূর্তে তের মুখ চেপে ধরল। তীব্র ব্যথায় তে কোকিয়ে উঠল। কিছু জিজ্ঞাসা করছি আমি তোকে, ওই ছেলে আমার থেকে বেটার? মাত্রাতিরিক্ত ভয়ে তে চোখ বন্ধ করে নিল। চোখ ভিজে উঠল ওর। তে কোনো কথা বলছে না, আর তের এই নীরবতা জাঙ্কুকের মাথা আরো গরম করে দিচ্ছে। বল কেন? আমি কি এতটাই পর হয়ে গেছি তোর কাছে? ওই ছেলেটা আমার থেকে বেটার হয়ে গেল? বল, ডু ইউ লাইক হিম? জাঙ্কুকের কণ্ঠ ভাঙা। তে এবার ভয়ে আর কষ্টে কেঁদেই দিল। ও তো এটা বলতে চায়নি। তে কাঁদতে কাঁদতে শুধু মাথা নাড়ল, যার অর্থ না। স্পিক আপ, ড্যাম ইট! তে কাঁদতে কাঁদতে বলল, কখনোই না, আপনার মতো কেউ না, আর কখনোই কেউ হবে না। আমি আমি ইচ্ছে করে বলিনি, আসলে সরি, আর কখনো বলবো না। তের এইটুকু স্বীকারোক্তি যেন জাঙ্কুকের বুকে এক ফসলা বৃষ্টি হয়ে নামলো। জাঙ্কুক ঝুঁকে এলো তের দিকে। তার মুখ এতটাই কাছে যে তের নিঃশ্বাস অস্থির হয়ে উঠল। আমি তোকে মেরেছি, প্রয়োজনে আবার মারবো। খারাপ ব্যবহার করেছি, তার জন্য সরি। জাঙ্কুকের প্রতিটা শব্দ যেন ভারী শোনাচ্ছে। আমি কি তোকে কোনো ক্ষতি করেছি তে? তে দ্রুত মাথা নেড়ে ফিসফিস করে বলল, না। জাঙ্কুক গর্জে উঠল, তাহলে কেন অন্য ছেলের সাথে কথা বলবি? আমি তো এটাই মেনে নিতে পারছি না। তোকে মেরে ফেলতে ইচ্ছে করছে আমার তে, বিশ্বাস কর। জাস্ট জানে মেরে দিতে ইচ্ছে করছে। তে ভয় কষ্টে আবারও কেঁদে উঠল। আমি আমি কি কিছু ভুল করেছি? অবুঝ বোকাতে প্রশ্ন করলো। জাঙ্কুক দু হাত দিয়ে নিজের চুল টেনে ধরল। না, তুই ভুল করিসনি, ভুল করি আমি সারা জীবন। সে হঠাৎ হাত বাড়িয়ে তের কবজি ধরে তেকে নিজের দিকে টেনে নিল। তে ছিটকে তার বুকে পড়ে গেল। জাঙ্কুকের কণ্ঠ এবার তীব্র শোনাল, তুই জানিস না তে, তোর মুখে অন্য কারোর কথা শুনলে আমার কেমন ফিল হয়। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? আমি নিজেরা কন্ট্রোল করতে পারছি না। আই এম হার্ট তে, আই এম হার্ট। আমার ভিতরটা ছিঁড়ে যাচ্ছে। আমার নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারছি না। তে ভয় ভয় বল, আপনি এমন করছেন কেন? কি হয়েছে? এভাবে জোরে জোরে শ্বাস কেন নিচ্ছেন? জাঙ্কুকের আঙুল আরো শক্ত হয়ে উঠল ওর কবজিতে। আমার সবকিছু অসহ্য লাগছে, যন্ত্রণা লাগছে। তে ভয়ে ভয়ে কাঁদতে কাঁদতে কাপা হাতে জাঙ্কুকের বুকের দিকে শার্টটি খামচে ধরলো। ও তো জাঙ্কুককে কষ্ট দিতে চায়নি, তাহলে কেন এমন হয়ে গেল? তের স্পর্শে জাঙ্কুক তাকালো তের দিকে। তে জাঙ্কুকের আরো ঘনিষ্ঠ হয়ে গেল। তে কি করতে চাইছে জাঙ্কুক বোঝার আগে সে নিজের খড়খড়ে ঠোঁট তের নরম ঠোঁটে ছোঁয়া পেল সেকেন্ডের জন্য। তে কি ওকে কিস করলো, নাকি সে ভুল, নাকি সে কোনো ভ্রমের ভিতর আছে? জাঙ্কুক স্তব্ধ। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। তের ঠোঁটের স্পর্শ যেন বিদ্যুতের মতো ছড়িয়ে গেল জাঙ্কুকের সমগ্র শরীরের ভিতর। অতি ক্ষুদ্র স্পর্শ, অথচ অস্থির করা মুহূর্ত। জাঙ্কুকের নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল তের দিকে। ওদিকে নিজের করা কাজে তে নিজেও ভরকে গেছে। নিজের ঠোঁট নিজে ইচ্ছেতেই গিয়ে ছুঁয়েছিল জাঙ্কুককে, নাকি আবেগে, সে ঠিক বুঝতে পারছে না। কিন্তু এখন আর পিছিয়ে যেতে পারবে না। গাড়ির ভিতরে এমন নীরবতা, যেন মনে হচ্ছে বাইরের হাওয়া এসে জমে গেছে জানালায়। গাড়িতে কিছু সময় পিনপতন নীরবতা। জাঙ্কুক খুব ধীরে আদর কণ্ঠে বলল, জান। তে হঠাৎ করে কেঁদে ফেলল, দু হাতে নিজের মুখ ঢেকে নিল। ওইদিকে তেকে এভাবে কাঁদতে দেখে জাঙ্কুক ভটকে গেল। সে তৎক্ষণাৎ হাত বাড়ালো তের দিকে, তের কবজি ধরে নিচে নেমে আনলো। কিছু হয়েছে? কাঁদছিস কেন? তে কিছু বলতে পারলো না। ওর চোখ ভেজা, ঠোঁট কাঁপছে। জাঙ্কুক তাকিয়ে রইল ওই মায়াবী মুখে। অতঃপর হঠাৎই কণ্ঠ ভেঙে বলল, আমাকে পাগল করে দিচ্ছিস তুই। তে কাঁপা গলায় বলল, আমি ইচ্ছে করে কিছু করিনি, সত্যি বলছি। তাহলে ইচ্ছে করে কর প্লিজ জান।
জাঙ্কুক হঠাৎই হাত বাড়িয়ে থেকে টেনে আনলো নিজের দিকে। এক মুহূর্তেই তে তার উড়োর উপরে গিয়ে বসলো। ঘটনা এত দ্রুত ঘটলো তে প্রথমে বুঝতে পারলো না, তারপরে বুঝতে পেরে চিৎকার করে উঠল, কি করছেন? তের কণ্ঠে কেঁপে উঠলো ভয়, লজ্জা, অচেনা উত্তাপ। জাঙ্কুক ভোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে, ওর চোখে যেন অন্য কিছু বলছে। সে দুহাত শক্ত করে ধরলো তের কোমর। তে সরে যাওয়ার চেষ্টা করতেই স্পর্শ আরো গাঢ় হয়ে উঠল। তে চোখ বড় বড় করে তাকালো জাঙ্কুকের দিকে। তখনই জাঙ্কুকের হাত ওর ড্রেসের পাতলা কাপড় ভেদ করে ভেতরে প্রবেশ করলো। জাঙ্কুকের আঙুলের গরম চাপ সরাসরি তের ত্বকে লাগছে। ছাড়ুন! কিন্তু জাঙ্কুক তো এই মুহূর্তে ছেড়ে দেওয়ার পাত্র নয়, বরং সেই স্পর্শে যেন তার অধিকার আরো স্পষ্ট হয়ে উঠল। তারপর জাঙ্কুক হুট করে ধীরে মুখ নামিয়ে আনলো তীর গলার ভাঁজে। তৎক্ষণাৎ তীর পুরো শরীর কেঁপে উঠল। ও দুহাত উঠিয়ে জাঙ্কুকের টি শার্ট আঁকড়ে ধরল। জাঙ্কুকের নিঃশ্বাস গরম, তার কণ্ঠ নিঃশব্দ। আমাকে মেরে ফেল তুই জান। তারপরে তীর গলায় টুকরো টুকরো ঠোঁটে স্পর্শ দিতে লাগলো। শ্বাসরুদ্ধকর অনুভূতিতে তীর চোখ জোড়া বন্ধ হয়ে গেল। এক ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ল চোখের কোণ বেয়ে। আধ ঘন্টা যাবৎ জাঙ্কুকের অস্থির স্পর্শে তীর গলায় ঝড় তুলে দিল। জাঙ্কুকের ঠোঁটে স্পর্শ কেবল টুকরো টুকরো ছোঁয়াতেই আবদ্ধ ছিল না, নিজেকে নিয়ন্ত্রণ করতে সে বেশ কয়েকটা কামড়ও বসালো তীর তুলতুলে গলায়। জাঙ্কুক লম্বা নিঃশ্বাস ছেড়ে মাথা তুলে তীর মুখের দিকে তাকালো। তীর চোখ খুঁজে বন্ধ করে রেখেছে। জাঙ্কুক অতঃপর তীর অবস্থা বুঝতে পেরে বাঁকা হাসল। তারপর নিঃশব্দ গলায় বলল, চোখ খোল জান, আমার দিকে তাকা, দেখ আমাকে। মুহূর্তেই তীর দুদিকে মাথা নাড়লো, যার অর্থ না, সে চোখ খুলবে না। তাকাতে বলছিল জান। জাঙ্কুকের মুখের এত কাছে যে তীর নাকে লেগে গেল জাঙ্কুকের গরম নিঃশ্বাস। ভয় আর উত্তেজনায় চোখের পাতা কাঁপতে লাগলো ওর। জাঙ্কুকের হাত আরো শক্ত হলো তীর কোমরে। তীর শরীর কাঁপছে, কিন্তু ও নড়ছে না, পালাচ্ছেও না, শুধু চোখ দুটো বন্ধ করে রেখেছে। যেই অন্ধকারই যেন ওর কাছে নিরাপদ। কিন্তু এটাও ওই নির্দয় জাঙ্কুকের সহ্য হলো না। জাঙ্কুক এক হাতে তীর গাল চেপে ধরে বলে উঠল, চোখ খোল জান, নয়তো ঠোঁটে চুমু খাবো। ব্যাস, সাথে সাথে তে ভয় জড়ানো চোখে তাকালো। এক মুহূর্তে দুজনের চোখাচোখি হলো। ঠিক সেই মুহূর্তে জাঙ্কুক তের ওষ্ঠদ্বয় নিজের ওষ্ঠ দ্বারা আঁকড়ে ধরলো, কোনো সতর্ক ছাড়াই, কোনো অনুমতি ছাড়া। এমন গভীর, এমন অস্থির একটি চুমু যেন জাঙ্কুকের বহুদিনের জমে থাকা যন্ত্রণা, রাগ, ভালোবাসা একসাথে গলে নরম তুলতুলে ঠোঁটের মাঝে বিস্ফোরিত হলো। তে মাত্র চোখ খোলাগুলো আবার আবেশে বন্ধ হয়ে গেল। তে ধরফর করছে বুক, গলা শুকিয়ে গেছে, হাতের তালু ঘামে ভিজে উঠছে। জাঙ্কুকের বেসামাল স্পর্শে তে হালকা শব্দ করলো। ওর আঙুল দুটো জাঙ্কুকের শার্ট আরো শক্ত করে আঁকড়ে ধরলো, যেন ভেসে যাওয়া দেহটা স্থির রাখতে চাইছে। নিঃশ্বাসের অভাবে তে যেন জ্ঞান হারাবে এক্ষুনি, কিন্তু তাও জাঙ্কুক কোনো বিরতি দিল না ওকে। সে তেকে আরো কাছে টেনে আনলো, এতই কাছে যে তাদের হৃদস্পন্দন দুটো একই তালে ধুকপুক করতে লাগলো। এই স্পর্শ যেন শুধু ছোঁয়া নয়, শুধু আবেগ নয়, এটা অধিকার, একটা দাবি, একটা মাত্রাতিরিক্ত ভালোবাসার স্বীকারোক্তি। সো বাটারফ্লাই গল্পের এই পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা বেশি বেশি লাইক কমেন্ট করো না, আমি খুবই কষ্ট পেয়েছি। তোমরা যদি বেশি বেশি লাইক কমেন্ট না করো তাহলে আমি এটা লাস্ট পার্ট আনবো না, এর পরের পার্টটা কিন্তু শেষ। তো যদি তোমরা লাস্ট পার্ট অবশ্যই দেখতে চাও আর টাইকো কিয়নমিনের রোমান্স দেখতে চাও তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট করে দিও, 1000 লাইক কমপ্লিট করে দিও। দেখা হবে এটা শেষ পার্টে, যদি 1000 লাইক কমপ্লিট করো তাহলে। আল্লাহ হাফেজ।